আসসালামু আলাইকুম। ভাবছিলাম ঐতিহাসিকবিদরা বর্তমান সময়টাকে প্রেক্ষাপটকে অথবা 24 জুলাই আগস্ট থেকে শুরু করে অথবা 19 ছাত্র বৈষম্য আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, ইতিহাসে সেটাকে কিভাবে লিখবেন, কিভাবে উল্লেখ করবেন। নেতা অনেক নেতাই শুধু নেতাই থাকতে চান, রাষ্ট্র ক্ষমতায় গেলেও, রাষ্ট্রপ্রধান হলেও তিনি নেতা থাকতে চান, বিপ্লবী, তিনি বিপ্লবী থাকতে চান। ফিদেল ক্যাস্ট্রোরা বিপ্লবী ছিলেন, চেক গুয়েভার তারা বিপ্লবী ছিলেন। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেও তারা নিজেদেরকে বিপ্লবী হিসাবে ভাবতেন। সদ্য প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি বিপ্লবী ছিলেন। দীর্ঘদিন ফ্রান্সে থেকে দেশে সেই বিপ্লবকে সংগঠিত করে তার আদর্শের মানুষ তৈরি করে নিয়ে ক্ষমতায় এসেও দীর্ঘদিন ইরানকে শুধু শাসন করে যাননি, ইরানকে এমন একটি জায়গায় প্রতিষ্ঠিত করে রেখে গেছেন যেখানে রাষ্ট্রের নেতার শূন্যতা হবে না, অথবা নেতা না থাকলেও বিপ্লবীদের শূন্যতা হবে না, অথবা বিপ্লবীরা না থাকলেও যোদ্ধার অভাব হবে না, সমস্যা হবে না। সমস্ত কিছু না থাকলেও যদি একজন ইরানিও বেঁচে থাকে, সেই একজনই নিজেকে নিজে নেতৃত্ব দিয়ে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা পোষণ করবে, ধারণ করবে, এমন একটি আদর্শবান জাতিকে পরিণত করে রেখে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপট, আমাদেরও একজন বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থেকে এসেছেন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তাকেও ঠিক এরকমের ভাবে তারেক রহমানের মতোই জেলখানায়, হাজতে, বিভিন্ন জায়গায় হাত পা বেঁধে উলঙ্গ করে উল্টা ঝুলিয়ে গরম পানি দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করত। সেই সময়কার খবরগুলো আমার মেমোরিতে বেশি এখন স্পষ্ট। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি নিজেই রাষ্ট্র পরিচালনার দায়ভার কাঁধে তুলে নিয়েছেন এবং মালয়েশিয়া হয়তো মাহাতির মোহাম্মদের মতোই শান্ত শিষ্ট উন্নয়নের দিকেই ধাবিত হচ্ছে। তিনি কথা বলেন, তিনি নেতৃত্ব দেন, রাষ্ট্র পরিচালনার যতগুলো শাখা প্রশাখায় তিনি কাজ করুক আর না করুক জ্ঞাত থাকেন, পরিচালনার অংশীদারিত্ব রাখেন তার ভিতরে। কিন্তু আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপ্রধান দীর্ঘদিন দেশের বাইরে থেকে এসেছেন, হয়তো কথা বলছেন না, হয়তো নিজের প্রস্তুত করছেন, কারণ তিনি 4-5 মাস আগে, অর্থাৎ জুলাই যে আন্দোলন, জুলাই আন্দোলন আমি বলবো না, নির্বাচনের 15 দিন বা 20 দিন আগেও, 15 দিন আগে তো আসলেন, 20 দিন আগেও বা 1 মাস আগেও নির্বাচনের, গত মাসে 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হলো, সেই 12 তারিখ থেকে 15 দিন 20 দিন আগে তিনি এসেছিলেন। তার 1 মাস আগেও তিনি জানতেন না যে তিনি দেশে আসবেন এবং নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি সেটা ভাববার সাহস পেতেন না, হয়তো কল্পনা করতেন। সেই শাহজাদারা ঘোড়ায় চড়ে, পাখা আলা, যে ঘোড়ার পাখা ছিল সেই পাখা আলা ঘোড়ায় চড়ে বোরাকের মতো শাহজাদারা এক রাষ্ট্র থেকে আর এক দেশে চলে যেতেন, এক রাজার রাজপুত্র আর এক দেশের রাজকন্যার কাছে চলে যেতেন, সেই মদন কুমারের মতো হয়তো কল্পনা করতেন। কিন্তু সেটা যে বাস্তব হবে বা বাস্তবিকভাবে সেটা বাস্তবায়িত হবে তার এই জীবনেই তিনি সেটা বাস্তবায়ন করে যাবেন, দেখে যাবেন, স্বয়ং তার ভিতরে ঢুকে সেই নেতৃত্বের শীর্ষে অবস্থান করবেন। এটা অবান্তরই ছিল তার জন্য ভাবনা। সহসাই হস্তকৃতভাবে ঘটনাটি ঘটে যাওয়ায় তিনিও হয়তো স্তম্ভিত হয়ে আছেন।
হয়তো এই জন্যই কথা বলছেন না, কখনো হয়তো বলবেন, অথবা কথা বললেই চুপি সারে মিডিয়ার আড়ালে, লোকচক্ষুর আড়ালে তিনি কাজটি সেরে নিচ্ছেন, নেতৃত্বের কাজটি। কিন্তু ইতিহাসবিদরা তিনারা কিভাবে স্পষ্ট করবেন যে জুলাই আগস্টের যারা বিপ্লবী তারা এখন রাষ্ট্র ক্ষমতার বিরোধী দলের ক্ষুদ্র একটি অংশ, সেই বৃহত্তর জুলাই আগস্টের আন্দোলনের খুব স্বল্প সংখ্যক কয়েকজন, তার সাথে নেতৃত্ব দিচ্ছেন অনেক পুরানো একটি রাজনৈতিক সংগঠন যেটা উৎপত্তি স্থান ছিল ভারতে মুসলমানদের জন্য, নাম পরিবর্তন করে বর্তমান আঙ্গিকে নতুন সেজে নতুন আদর্শিক চিন্তা ভাবনা নিয়ে হয়তো রাষ্ট্র কাঠামোতে অবদান রাখতে চাচ্ছেন। কিন্তু সেই জুলাই বিপ্লবের বিপ্লবীরা সে বিরোধী দলের ভূমিকায় আছে। তারা কি নেতা হতে চাচ্ছেন, নাকি বিপ্লবী হিসাবে ইতিহাসে ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করে যাবেন? নেতা, এখানে আমি যাকে নেতা বলছি তিনিও দীর্ঘদিন এদেশের বাইরে থেকে এসে নেতৃত্বের স্বাদ আস্বাদন করছেন। প্রধানমন্ত্রীও দেশের বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী, তিনি নেতৃত্বের সম্মোহনী যে মনোভাব, পূর্ণাঙ্গ তার যে নেতৃত্বের যে নেতা হিসাবে যে নেতৃত্ব দেবেন সেটাকে পরিষ্কার করছেন না। তিনি তাকে নিয়ে কিছুটা অন্তরালে থাকার চেষ্টা করছেন। কিন্তু আর একজন লোক দেশের বাইরে থেকে, যদিও বলেন তাকে গুম করা হয়েছিল, কেউ বলেন তাকে দেশ থেকে নিয়ে অন্য একটি দেশে ফেলে দিয়েছিলেন, কেউ বলছেন তিনি খুব বহাল তবিয়তেই ছিলেন শিলংয়ের একটি আবাসিক হোটেলে, বিভিন্ন জনে লোকের মুখে শোনা। কিন্তু তিনিও বাইরের থেকে এসে নেতৃত্ব দিচ্ছেন পুরা দেশকে, পুরা জাতিকে। এমনভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি যেন বাংলাদেশের মানুষ এতটা বোকা, এতটা ভুদাই, জ্ঞানহীন, মূর্খ, গর্দভে ভরা, গাধায় ভরা এই দেশ, এই জাতি, তারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। সমস্ত কিছু তিনিই হ্যান্ডেলিং করছেন। প্রধানমন্ত্রী না হয়েও তিনি তথাকথিত অঘোষিত প্রধানমন্ত্রী, তিনি অঘোষিত বাংলার শাসক, তিনি অঘোষিত বাংলার সম্রাট, সমস্ত কিছুই তিনি। যেমন বিদেশ থেকে আগে তৈমুল্লম বা ওনার নামে আর একজন সালাউদ্দিন ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, তারা তরবারি যুদ্ধ করতেন, ঘোড়ার পিঠে চড়িয়ে, হাতিতে এসে, বা সেই সবচেয়ে দুর্ধর্ষ মঙ্গোলীয়রা যারা এদেশে, মুঘলরা এদেশে আসছেন, এই বঙ্গভূমিতে এসে অনেক মানুষকে হত্যা করে তারা তাদের সন্ত্রাসী চরিত্রকে নিরীহ মানুষের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন যে ভৃত্য বানিয়ে ফেলেছেন এক একটা জাতিকে, এক একটি গোষ্ঠীকে, এক একটি সভ্যতার শিকড়কে তারা ধ্বংস করে ফেলেছেন তাদের সভ্যতাকে ওই দেশে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দেশে প্রতিষ্ঠিত করতে গিয়ে। ঠিক তেমনিভাবে আর এক নেতার যে উদ্ভব, আর এক নেতার যে স্বৈরাচারী মনোভাবের যে দৈবিক ক্ষমতা নিয়ে আবির্ভূত হয়েছেন, সেই ক্ষমতাকে নিজের করায়ত্ত করতে জনগণকে যে বিভ্রান্ত করেছিলেন, ভোটের নামে যে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাইবার সর্বসুড়ঙ্গ পথ তারা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, সেই পথ ধরে তেনারা রাষ্ট্র ক্ষমতায় আহরণ করেছেন। এবং রাষ্ট্র ক্ষমতা কি জিনিস পরতে তারা প্রতিটা অক্ষরে অক্ষরে প্রতিটা জনগণকে পুরো শিখাবার দায়িত্ব নিয়ে ফেলেছেন তারা। এবং সেটা এত বড় শক্তিশালী, কি হচ্ছে কি না হচ্ছে, কে সংসদে উত্থাপন করছে, কে হা বলছেন, কে না বলছেন, কোনো কিছু দেখা, ব্যাখ্যা, আলোচনার, কথা বলার সুযোগ কোনো কিছু প্রয়োজন মনে করছে না। 31 দফা বিএনপির যেটা
রাষ্ট্রের জন্য তারা চূড়ান্ত করেছিলেন, সেটা তো সংবিধানের কোনো অংশ না। সেটাকে সংবিধানে অন্তর্ভুক্তি করতে হলে জনগণের অংশীদারিত্বের যে প্রয়োজন, সেটা তারা করে নিয়েছে অবাধে। সেটা তাদের মতো বিল পাশ করে নিয়ে যাচ্ছেন এবং এককভাবে সংসদ পুরা নেতৃত্বে চালিয়ে যাচ্ছেন মিস্টার নেতা সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদকে ইতিহাসে কিভাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিপ্লবের পর যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠিত হয়েছে, পুরা দেশের প্রতিটি মানুষের যেমন দৃষ্টি সেই সরকারের দিকে, আশা আকাঙ্ক্ষার জায়গা যে সরকারের দিকে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে যারা সারা বিশ্বকে ইতিহাসের মধ্য রেখে যেতে চায়, অনেক প্রভাবশালী সাংবাদিক, অনেক প্রভাবশালী ঐতিহাসিকগণ সারা পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের খোঁজ খবর রাখেন। সময়ের সাথে নেতৃত্ব দানকারী নেতাদের নাম, তাদের ধরন, তাদের শাসন করার যে নিয়মতান্ত্রিক ধারা, সেটা রাষ্ট্রের সাথে কতটা সাংঘর্ষিক, সংবিধানের সাথে কতটা তাদের মতাদর্শের সাংঘর্ষিক, নাকি একই মতাদর্শের ভিতরে রেখে আইনকে রাষ্ট্রের ভিতরে প্রণয়ন করা, আইনকে বিকেন্দ্রীকরণের কোন পথ তারা বেছে নিচ্ছে। শেখ হাসিনা শুধু স্বৈরা শাসক হিসাবে রাষ্ট্রেই পরিগণিত হয়নি, আন্তর্জাতিকভাবেও সেটা স্বীকৃত হয়ে গিয়েছিল, স্বীকৃতি পেয়ে গিয়েছিল আন্তর্জাতিকভাবে। বহু রাষ্ট্রপ্রধানগণ, ঐতিহাসিকগণ, সাংবাদিকগণ তার যে কর্মকাণ্ড, সেটাকে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে তুলে ধরবার জন্য, মেলে ধরবার জন্য তারা সচেষ্ট ছিল। অর্থাৎ থাকে বর্তমান সময় যেটা হচ্ছে, এই প্রেক্ষাপট আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। কারোর কাছে ভালো, কারোর কাছে মন্দ, নিরপেক্ষ মানুষের কাছে তারা বিশ্লেষণ করছে। যারা আমাদের রাষ্ট্রটাকে তাদের পরায়ত্ত করে রাখতে চায়, যারা তাদের আদর্শকে আমাদের রাষ্ট্রের সরকারের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণে রাখতে চায়, তাদের কাছে হয়তো ভালো। একটি সরকার ডিপ স্টেটের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডিপ স্টেট শুধু রাষ্ট্রের ভিতরেই না, অথবা শুধু বাইরেরই না, রাষ্ট্রের বাইরের দুটি ডিপ স্টেটই যদি একসাথে হয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা অত্যন্ত রাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন সেই জনগণের জন্য হয়ে পড়ে, যেটাকে ভেঙে তার ভিতর থেকে জনগণকে বের হয়ে আসা। কিন্তু বাইরের একটি শক্তি যদি, একটি ডিপ স্টেটের চিন্তাভাবনা অন্যরকম থাকে, ভিতরের ডিপ স্টেটের শক্তি অন্যরকম থাকে, তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে জনগণ হয়তো যে কোনো এক সাইড নিয়ে রক্ষা পেতে পারে। কিন্তু সেই ডিপ স্টেট বর্তমান যেটা চলছে, দেশের অভ্যন্তরের যে ডিপ স্টেট, সেটা আমি পার্শ্ববর্তী দেশ সরাসরি ভারতের নামই বলছি, তাদের যে হস্তক্ষেপের যতটুকুন অংশ, যতটুকুন শক্তি, আমেরিকার যতটুকুন শক্তি, এবং সেটার সাথে সমন্বয় করে সরকার স্বয়ং নিজে এবং আমেরিকার তকলি বাহক যারা আছেন, যারা চাচ্ছেন যে আমেরিকা আমাদের রাষ্ট্রের উপর প্রভুত্ব করুক, নিয়ন্ত্রণে আমেরিকা আমাদের রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখুক, আমরা হয়তো প্রতিরক্ষায় দুর্বল, ভারতের থেকে আমেরিকা এখানে আসলে আমরা কিছুটা শক্তিশালী হব। কিন্তু এখানে আরেকটি গোষ্ঠী আছে চীন মতাদর্শে, অর্থাৎ একই খেয়াল রাখেন, একই সময়ে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা ভারতে, ঠিক সেই সময় 11 জন সংসদ সদস্যকে কিন্তু চীনেও পাঠিয়েছে। অর্থাৎ দুদিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। তার মানে বুঝতে হবে যে ডিপ স্টেট ভারতেরও আছে, চীনের আছে, আমেরিকারও আছে। খোদ ডক্টর ইউনূস সাহেব এখানে বসে আছে। ইউনূস সাহেব কিছুটা দুর্বলের আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই যে এখন রিপাবলিকানরা ক্ষমতায়, রিপাবলিকানদের সাথে ডক্টর ইউনূস সাহেবের ততটা সখ্যতা নাই, কিন্তু আমেরিকার পররাষ্ট্রনীতির সাথে হলেও কিছুটা সাপোর্ট পাচ্ছে সে। কিন্তু যদি ডেমোক্রেটরা ক্ষমতা থাকতো, স্পষ্টভাবে আপনাদের চিন্তাধারায় রাখতে হবে, আমেরিকান ডেমোক্রেটরা যদি ক্ষমতায় থাকতো, বাংলাদেশের ক্ষমতায় থাকতো, স্পষ্টভাবে জানিয়ে দিই,
জামাত ইসলাম, এবং সেই জামাত ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকটা সহানুভূতির জায়গায় রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য সাহস পেত। যদিও জামাতকে ভয় দেখানো হয়েছে যে ভারত আক্রমণ করে বসবে, জামাত ক্ষমতায় আসলে নির্দ্বিধায় ভারত ক্ষমতায় আক্রমণ করে বসবে, অথবা আমেরিকার যে রিপাবলিক তারা হয়তো চাচ্ছে না উগ্রপন্থী, জামাতকে উগ্রপন্থী বলছে, এইটা ধারণা নিয়েই অন্তত আমলিগ মুসলমানদেরকে এবং জামাতকে এবং টুপি দাড়িওয়ালাদেরকে এমন এক উগ্রবাদী জঙ্গি হিসাবে পরিচিত করে রেখে গেছে যে বাংলাদেশের টুপি মাথায় দাড়িওয়ালা মানেই উগ্রবাদী জঙ্গিবাদী একটি জনগোষ্ঠী। এরা মুসলমানও নয়, অন্য একটি ভিন জাতি। আমেরিকার রিপাবলিকানদের কাছে সেটাই রিপ্রেজেন্টেটিভ করে গেছে ভারতের সহায়তায়। ভারতের সাথে রিপাবলিকানদের ভালো একটি সংযোগ আছে, কিন্তু ডেমোক্রেটদের সাথে ততটা নয়। ডেমোক্রেটরা ক্ষমতায় থাকলে ডক্টর ইউনূস দানবের মতো থাকতেন, এবং এত সহসায় বাংলাদেশের নির্বাচন হতো না, এটা মাথায় রাখতেই হবে আপনাদেরকে। অর্থাৎ তিনি যখন ক্ষমতায় আসছিলেন তখন ডেমোক্রেটরা ছিল বাইডেনের সময়, কিন্তু বাইডেন ক্ষমতায় থেকে পরাজিত হওয়ার পরেই যখন রিপাবলিক আসলো, ডক্টর ইউনূস কিন্তু আংশিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তিনি দেশ থেকে বের হয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন। অনেক কিছু মাথায় রাখতে হবে এই জায়গাগুলো। যাক, আমি অনেক দূরে অনেক অন্য লাইনে হয়তো চলে গেছি। আমি যেটা বলছিলাম যে যে নেতা, বিপ্লবী, শাসক, এর ভিতরে কাকে কোথায় ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করে রেখে যাবেন? নেতা কি সালাউদ্দিন, বিপ্লবী আবুল হাসনাতরা, আর শাসক জনাব তারেক রহমান। শাসক বলছি এই জন্য তিনি রাষ্ট্রপ্রধান। যা কিছুই হোক না কেন এর দায় দায়িত্ব দায়ভার তারেক রহমানের উপরে গিয়ে পড়বে। অতএব যার যার নেতৃত্বের জায়গাটি সঠিকভাবে প্রণয়ন করলে ইতিহাস তাদেরকে সঠিকভাবেই একসময় মূল্যায়ন করবে, অন্যথায় আস্থাগুলি ছুঁড়ে ফেলবে জনগণ এবং ঐতিহাসিকগণ। ভবিষ্যৎ নোংরামির ভিতর দিকে অতিবাহিত হবে। আসসালামু আলাইকুম।